আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজ আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর কৃষি অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা নিয়ে। চলো আজকের প্রশ্নটা দেখে নিই। এই অ্যাসাইনমেন্টের ক্রমিক নং হচ্ছে 2। আজকে যে বিষয়বস্তু রয়েছে তার অধ্যায় ও শিরোনামগুলো দেখা যাক। আজ রয়েছে 2টি অধ্যায়। তার মধ্যে প্রথমটি হলো তৃতীয় অধ্যায় কৃষি উপকরণ, পাঠ 1 মাটির গঠন এবং পাঠ 2 মাটির প্রকারভেদ, এবং রয়েছে পঞ্চম অধ্যায় কৃষি উপাদান, যার পাঠ 1 হচ্ছে উদ্যানে ফসলের পরিচিতি ও অর্থনৈতিক গুরুত্ব। মূল প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 2টি সৃজনশীল প্রশ্ন রয়েছে, যার প্রথমটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে মাটি বিষয়ে শিক্ষক বললেন সব ধরনের ফসল একই ধরনের মাটিতে চাষ করা সম্ভব নয়। আলু, গম, পাট, তরমুজ, বাদাম, বাঁধাকপি ইত্যাদি ফসলগুলো চাষের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের মাটি প্রয়োজন হয়। শিক্ষক আরও বললেন এমন এক ধরনের মাটি আছে যার অর্ধেক বালিকণা এবং বাকি অর্ধেক পানিকণা ও কাদাযুক্ত হয়। ক নম্বর প্রশ্ন, উদ্দীপকে প্রদত্ত ফসলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। প্রশ্ন নং খ, শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এই মাটির উপযোগী কিনা যুক্তি দাও। এবার 2 নং প্রশ্ন, তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো বন্ধুরা, এই ছিল আমাদের প্রশ্ন। এবার আমরা দেখব এর সমাধান। তার আগে বলতে চাই, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যেন আমাদের তৈরি করা ভিডিওগুলোর নোটিশ সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এবার আমরা দেখব প্রথম প্রশ্ন। 1-এর ক নং প্রশ্নটি ছিল উদ্দীপকে প্রদত্ত ফলগুলো চাষের উপযোগী মাটির প্রকারভেদ অনুযায়ী তালিকা তৈরি করো। এক্ষেত্রে আমাদের একটি তালিকা তৈরি করতে হবে, যা ছক আকারে আমরা করব এবং উদ্দীপকে উল্লেখিত যে ফসলগুলোর নাম দেওয়া আছে সেগুলো উল্লেখ করব। ছকের প্রথমেই গম চাষ লিখব। গম চাষের জন্য উঁচু এবং মাঝারি জমি বেশি উপযোগী, তবে মাঝারি নিচু জমিতেও গম চাষ করা যায়। দোআঁশ মাটি গম চাষের জন্য সর্বোত্তম। আলু চাষ, আলু চাষের জন্য হালকা প্রকৃতির মাটি উপযোগী। বেলে দোআঁশ মাটি আলুর চাষের জন্য বেশি উপযোগী। পাট চাষ, পাট চাষের জন্য উঁচু এবং মধ্যম উঁচু জমি উপযোগী। দোআঁশ মাটি পাট চাষের জন্য বেশি উপযোগী। বাদাম চাষ, বাদাম চাষের জন্য বেলে দোআঁশ, দোআঁশ এবং বেলে মাটি উপযোগী। এবার আমরা 1-এর খ নং প্রশ্নটি দেখব। শিক্ষকের শেষ মন্তব্যটি কোন মাটিকে নির্দেশ করে? ব্যাখ্যাপূর্বক ধান চাষের জন্য এ মাটি উপযোগী কিনা যুক্তি দাও। এর উত্তরটি হলো শিক্ষকের শেষ মন্তব্যটি পলি দোআঁশ মাটিকে নির্দেশ করে, কারণ পলি দোআঁশ মাটিতে অর্ধেক বালিকণা এবং অর্ধেক পানিকণা ও কাদাযুক্ত থাকে। ধান চাষের জন্য এই মাটি উপযোগী নয়, কারণ কঙ্করযুক্ত পলি দোআঁশ ও বেলে মাটি ছাড়া প্রায় সব মাটিতেই ধান চাষের জন্য উপযোগী। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুবই ভালো। নত নদীর অববাহিকা ও হাওর বাওর এলাকায় যেখানে পলি জমে সেখানে ধান ভালো হয়। প্রকারভেদেও উঁচু, মাঝারি, নিচু সব ধরনের জমিতেই ধান চাষ করা যায়। যেমন নিচু জমিতে বোরো ও জুলি এমন চাষ করা হয়। মাটির অম্লত্ব থেকে নিরপেক্ষ অবস্থায় ধান চাষ অনুকূল। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো যায়। মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, জিঙ্ক, সালফার ইত্যাদির মাত্রা নির্ধারণ করে প্রয়োজনীয় সার ব্যবহার করে মাটির উর্বরতা বৃদ্ধি করা যায়। পরিশেষে বলা যায় যে উপরোক্ত গুণাগুণ যেহেতু পলি দোআঁশ মাটিতে বিদ্যমান থাকে না, তাই এই মাটি ধান চাষের উপযুক্ত নয়। এবার আমরা 2 নং প্রশ্নটি দেখব। তোমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের 5টি করে তালিকা তৈরি করো এবং এগুলোর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করো। তো বন্ধুরা, এই প্রশ্নে 2টি অংশ রয়েছে। একটিতে তালিকা তৈরি করতে হবে এবং অপরটিতে অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে হবে। যেহেতু আমাদেরকে প্রথমে তালিকা তৈরি করতে হবে, তাই এটি আমরা ছক আকারে করব এবং এতে লিখব আমার এলাকায় জন্মে এমন ফুল, ফল, শাকসবজি ও মশলা জাতীয় ফসলের তালিকা তৈরি করা হলো। এবার আমরা তালিকার ভিতরে লিখব ফুলের জাতীয় নাম: গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, হাসনাহেনা ও বেলি। ফলের জাতীয় নাম: কলা, লেবু, আম, জাম, আনারস ও পেয়ারা। শাকসবজির জাতীয় নাম: আলু, লাউ, গাজর, শসা, পালং শাক, মূলা। মশলা জাতীয় নাম: পেঁয়াজ, রসুন, আদা, ধনিয়া, জিরা, তেজপাতা ইত্যাদি। এবার আমরা অর্থনৈতিক গুরুত্বগুলো দেখব। প্রথমে ফুলের অর্থনৈতিক গুরুত্ব।
ফুল সহজে চাষ প্রক্রিয়া ও অভিযোজন যোগ্যতার কারণে এটি বহুল জনপ্রিয়তা রয়েছে। ঝুলন্ত ঝুড়ি, মালা তৈরি, বিয়েবাড়ি, স্টেজ সাজানোর কাজে বা উপহার হিসেবে এটি ব্যবহার করা হয়। ফলের অর্থনৈতিক গুরুত্ব। যেহেতু দেশি ফল হতে আমরা নানা ধরনের পুষ্টিমূল্য পেয়ে থাকি, তাই এর চাষ আমাদের জীবনে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ফল উৎপাদন, বিপণন ব্যবস্থা এবং প্রক্রিয়াজাতকরণ অত্যন্ত শ্রমঘন কাজ, বিধায় এগুলো কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করে। শাকসবজির অর্থনৈতিক গুরুত্ব। বিদ্যমান বাজারে শাকসবজি বিক্রয় করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায় খুব সহজেই। শাকসবজি ও ফলমূল উৎপাদন করে কৃষিখাতের মধ্যে দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে অবদান রাখা যায়। এবার সবশেষে লিখব মশলার অর্থনৈতিক গুরুত্ব। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে রান্নার কাজে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মশলা। মশলার ন্যায্য দাম থাকায় সবার ক্রয় ক্ষমতার ভিতরেই থাকে। তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান।